আজকের লেকচারে আমরা শুরু করব রিভার্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে। অলরেডি এর আগের লেকচারে কিন্তু আমরা সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিংটা বুঝে গেছি। যারা এখনো এই কনসেপ্টটা দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টটা দেখো। কেন কি সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। যারা আগের লেকচার দেখেছো, আমি কিন্তু এই কথাটা বারবার বলেছি যে আমরা পরের লেকচারে কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং কিভাবে করে তার ডিটেলস অ্যানালাইসিসটা কিন্তু আমরা পরের লেকচারে করব। পরীক্ষার জন্য ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো। এখান থেকে প্রশ্ন তোমাদের 3 থেকে 5 নম্বরের মধ্যে কিন্তু এখান থেকে পেতেই পারো। তো চলে আসো কি বলছে ভালো করে দেখি। রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ আ প্রসেস অফ অ্যানালাইজিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান এক্সিস্টিং সিস্টেম, প্রোডাক্ট অর সফটওয়্যার টু extract its design, structure or functionality and recreate or improve it. It is also known as back engineering. তাহলে এখান থেকে কি বুঝলে ডেফিনেশন যদি বেসিক বলে হোয়াট ইজ সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং, সরি ভুল বললাম, রিভার্স ইঞ্জিনিয়ারিং, বারবার আগের টার্মটা বলে দিচ্ছি, সফটওয়্যার বলবে না। রিভার্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে তখন তোমাদের এই ডেফিনেশনটা তোমাদের লিখতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং একটা বেসিক প্রসেস যেখানে তোমার অলরেডি এক্সিস্টিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে অ্যানালাইজ করা, বোঝা, মানে সিস্টেমটা কিভাবে বানানো হয়েছিল সেখান থেকে তুমি যদি বুঝে যাও, তুমি তার থেকে ডিজাইন, স্ট্রাকচার আর ফাংশনালিটি গুলো তুমি এক্সট্রাক্ট করতে পারবে। দেখো একদম আমি বোল্ড করে হাইলাইট করে দিয়েছি যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা মেনলি এটা কেন করি, কেন কি আমরা সিস্টেমকে অ্যানালাইজ করি, মানে বুঝি কিভাবে কোডটা লিখেছিল, যে আগে লিখেছিল সে কিভাবে লিখেছে, কিভাবে একটা সফটওয়্যার বানানো হয়েছে সেটাকে বুঝে তার থেকে তার ডিজাইনটাকে আমি বুঝে গেলাম যে ভাই ডিজাইনটা এই ডিজাইন করা হয়েছে, এই ফাংশনালিটি আছে, এতগুলো মডিউল আছে, আর এই মডিউলগুলোর সঙ্গে এইভাবে ডিপেন্ডেন্ট আছে, যাতে কিনা আমরা পরবর্তীকালে তাকে আবার রিক্রিয়েট করতে পারি। চাইলে নতুন সফটওয়্যার বানাতে পারো বা ওটাকে ইমপ্রুভও করতে পারো। যদি ইমপ্রুভ কে করবে, দেখো যে বানিয়েছে সে যদি আবার ফের থাকে তাহলে তো দরকার পড়বে না, কারণ তার কাছে সব ডকুমেন্টস রয়েছে, বা ডকুমেন্টস হারিয়ে যেতে পারে। এগুলো লাস্ট লেকচারে ডিসকাস করেছি। অনেক সময় পুরোনো দিনের সফটওয়্যার থাকে যে ডকুমেন্ট নেই, কোম্পানি বন্ধ হয়ে গেছে, তখন আমাদের কিন্তু এই ফেজগুলো কাজে লাগে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার রি ইঞ্জিনিয়ারিং একটা ফেজ বলতে পারো, একটা পার্ট, একটা অ্যাক্টিভিটি বলতে যাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা আলটিমেটলি কি বুঝি যে আমরা সফটওয়্যারটাকে অ্যানালাইজ করি, করে সেখান থেকে আমরা তার ডিজাইন, তার ভেতরে যাবতীয় যে জিনিসপত্রগুলো, ডিজাইন, স্ট্রাকচার কিভাবে করেছে, ফাংশনালিটি, এগুলো সব এক্সট্রাক্ট করি। একে একটা আরেকটা নামে বলা হয়, একে বলা হয় ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং বা ব্যাক ইঞ্জিনিয়ারিং ও বলতে পারো। দেখো ফরওয়ার্ড মানে আমরা এদিক থেকে এদিক গেলাম, আর রিভার্স বলতে গেলে দেখো পেছন দিয়ে আসছি। মানে আমরা অনেক সময় আমরা ম্যাথমেটিক্স এই কথাটা বলি, ব্যাক ক্যালকুলেশন করে দেখ ঠিক আছে কিনা, মানে আমরা নর্মাল অঙ্কটা করে আসলাম, উত্তর পেলাম, আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখি যে অ্যান্সারটা আলটিমেটলি ঠিক আছে কিনা। তো এটাই ওয়ান কাইন্ড অফ রিভার্স ইঞ্জিনিয়ারিংটা অনেক সময় তোমরা ধরে নিতে পারো। এক্সাম্পলটা ওই ব্যাক ক্যালকুলেশন করে নেওয়ার মতন গল্প বলছে, যে পেছন দিয়ে মানে সিস্টেম রেডি আছে, সেখান থেকে আমরা একদম সামনের দিক অব্দি যাচ্ছি যে কিভাবে এটা বানানো হয়েছে, কি কি মডিউল ইউজ করা হয়েছে, কি ডিজাইন ইউজ করা হয়েছে, কোন আমরা এসডিএলসি মডেলস ইউজ করেছি এটাকে বানানোর জন্য, এই সফটওয়্যারটাকে, এগুলো সবকিছুই কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিংটাকে দিয়ে কিন্তু সবগুলো আমরা বুঝতে পারি। নেক্সট পয়েন্ট বলছে হোয়াই ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং ইউজ, কেন এটাকে ব্যবহার করা হয়। টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম ওয়েন ডকুমেন্টেশন ইজ মিসিং, প্রথমেই তো বললাম যখন ডকুমেন্টেশন পাওয়া যায় না, সফটওয়্যার অনেক পুরনো হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিংটাকে আমরা ব্যবহার করি। টু অ্যানালাইজ কম্পিটিটর প্রোডাক্ট ফর ইমপ্রুভমেন্ট, ধরে নাও আমি একটা সিস্টেম রয়েছে আমার কাছে, ধরে নাও আমার সিস্টেম রয়েছে, সেম সিস্টেমটা আরেকজনের কাছেও রয়েছে, মানে আরেকটা অন্য কোম্পানিটা ব্যবহার করছে, তো আমি সেই কোম্পানিটার প্রোডাক্টটাকে একটুখানি আমি অ্যানালাইজ করে দেখলাম যে আমি আমার নিজের প্রোডাক্টে কতটা ভালো ইমপ্রুভমেন্ট আনতে পারবো, মানে ওর মতন লেভেলে নিয়ে যেতে পারবো কিনা, যা যা ওর ফিচার্স দিচ্ছে, কিভাবে দিয়েছে, কিভাবে করেছে। অনেক সময় হয় না যে ও কিভাবে করেছে আমাকে জানতে হবে, ওকে জানতে গেলে আমাদের কি লাগবে, তখন আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজ অ্যাপ্লাই করি যে ওই জিনিসটা এইভাবে করেছে। যখন আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করি যে এই ফিচার্সটা রয়েছে এটা কিভাবে বানানো হয়েছে, এই জিনিসগুলো যখন আমরা প্রশ্ন মনে আসে যে ও জিনিসটা ওইভাবে করেছে, তাহলে আমাকে ভালো করে জানতে হবে কিভাবে করেছে। কিভাবে করে জানতে গেলে ওটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলা হয়। পরে ওটাকে নয় আমি আমার সিস্টেমে ইউজ করলাম, এরকম এটাকে বলছে এই পয়েন্টটা। টু রিকভার লস্ট সোর্স কোড ইন ল্যাগি সফটওয়্যার, তো আলটিমেটলি যে আমাদের ধরে নাও একটা সফটওয়্যার রয়েছে যে এখন অনেকটা স্লো চলছে, ল্যাগিসি মানে বা ল্যাগি মানে কথাটার মানে হচ্ছে যেটা স্লো চলছে, সেই সফটওয়্যারের যে সোর্স কোডগুলোকে আমাদের যদি রিকভার করতে হয়, তখনও কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজটাকে বা কনসেপ্টটাকে আমরা ইউজ করি। টু ডিটেক্ট সিকিউরিটি ভালনারেবিলিটিস ইন সফটওয়্যার, যদি সফটওয়্যারে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকে সেটাও কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ফেজে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। টু মডার্নাইজ আউটডেটেড সিস্টেম উইদাউট স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, যে সিস্টেমটা অ্যাটলিস্ট আউটডেটেড হয়ে গেছে, ব্যবহার করতে চলছে না, ব্যবহার হচ্ছে না,
সেই সিস্টেমটাকেও কিন্তু আমরা মডার্ন টেকনোলজির সাথে কিন্তু আমরা নিয়ে যেতে পারি বলতে পারো, মডার্ন টেকনোলজির অ্যাসপেক্টে সেটাকে নিয়ে যেতে পারি, এটা ওটাকে একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট না করে, মানে একদম নতুন ভাবে না তৈরি করে এক্সিস্টিং ওল্ড সিস্টেমটাকে আমরা, আউটডেটেড সিস্টেমটাকে আমরা আজকালকার টেকনোলজির যে টাচ বা ফ্লেভারটা আমরা দিতে পারি, যদি আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে বুঝি যে কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটাকে ভালোভাবে করা হয়েছে, সেই জিনিসটা যদি বুঝে যায় তাহলে কিন্তু আমরা করতে পারবো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা এখানে রয়েছে। নেক্সট পয়েন্ট বলছে যে আমাদের কিছু স্টেপস অফ সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং স্টেপস গুলো পড়বো, মানে প্রথমে কি কি স্টেপসে এটা কাজ হয়, মানে প্রত্যেকটা স্টেপস আমাকে ভালো করে জানতে হবে। ফার্স্ট হচ্ছে কালেক্টিং ইনফরমেশন, গ্যাদার সোর্স কোড, কম্পাইলড মেশিন কোড, ডকুমেন্টেশন অর এনি অ্যাভেলেবল ডিটেলস অ্যাবাউট দ্য সফটওয়্যার। তাহলে প্রথমে আমাদের কি দরকার, প্রথমে এই কালেক্টিং ইনফরমেশন ফেজে আমরা কি করি, সফটওয়্যার যেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর গল্প বলছি, প্রথমে আমার ফার্স্ট ফেজ হয় কালেক্টিং ইনফরমেশন, যেখানে আমরা সোর্স কোডটাকে গ্যাদার করছি। মেশিন কোড মানে ধরো না কম্পাইল করার পর যে কোডের যে ফাইলগুলোকে বলা হয় মেশিন কোড, ওটাকে আমরা গ্যাদার করি, বা যদি ডকুমেন্টেশন কিছু থাকে সেগুলোকে নিই, বা আরো কিছু যদি অ্যাভেলেবল ডিটেলস থাকে সেগুলোকে প্রথমে গ্যাদার করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সামাইনিং দ্য ইনফরমেশন। দেখো যেটা আমি গ্যাদার করলাম, যে সোর্স কোড ডকুমেন্টেশন যেগুলো আমি পেলাম সেটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে বা এক্সামাইন করতে হবে। অ্যানালাইজ দ্য কালেক্টেড ডেটা টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য সফটওয়্যার ইজ বিল্ড অ্যান্ড হাউ ইট ফাংশন। তাহলে এটা ইম্পর্টেন্ট ফেজ, এখানেই আমরা কিন্তু বোঝা হয় যারা ইঞ্জিনিয়ার যারা এই কাজটা করছে তারা এই যে জিনিসগুলো ইনফরমেশন গুলো কালেক্ট করলো সেগুলোকে সে অ্যানালাইজ করে দেখবে যে সফটওয়্যারটা কিভাবে বানানো হয়েছিল এবং সে কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করে বলতে পারো, সেগুলো সবই কিন্তু এই ফেজে কিন্তু এই সেকেন্ড ধাপে কিন্তু সবগুলোকে আমরা অ্যানালাইজ করে দেখলাম। থার্ড কি বলছে, এক্সট্রাক্টিং দ্য স্ট্রাকচার, কি স্ট্রাকচারে বানানো হয়েছে সেটা কোথাও এক্সট্রাক্ট করতে হবে। আইডেন্টিফাই ডিফারেন্ট কম্পোনেন্ট অফ সফটওয়্যার সাচ এজ মডিউল, ফাইলস এন্ড ডিপেন্ডেন্সি। যেরকম আমাদের এই সফটওয়্যারটা যে বানানো হয়েছে সেখানে কতগুলো মডিউলস রয়েছে, কতগুলো ফাইলস রয়েছে এবং তাদের মধ্যে কিভাবে ইন্টার কানেক্ট করা আছে, এগুলো কিন্তু আমাদের এই থার্ড ফেজে কিন্তু এগুলো আমাদের খুঁজে বার করা হয়। রেকর্ডিং দ্য ফাংশনালিটি, এবার রেকর্ড মানে লিখে রাখতে হবে। ডকুমেন্ট হোয়াট দ্য সফটওয়্যার ডাজ, ইট ফিচার্স এন্ড হাউ ইউজার ইন্টারঅ্যাক্ট উইথ ইট, যেভাবে সফটওয়্যার কি কাজ করে, কি ফিচার্স রয়েছে, ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এগুলো সবগুলো কিন্তু একটা ডকুমেন্টেশন কিন্তু এই ফোর্থ ফেজে কিন্তু করতে হবে। 5 নম্বর বা ফিফথে বলছে রেকর্ডিং ডেটা ফ্লো, ট্র্যাক হাউ ডেটা মুভ উইদিন দ্য সফটওয়্যার ফ্রম ইনপুট টু আউটপুট, মানে একটা ইনপুট দিলাম সেখান থেকে আউটপুটে কিভাবে পৌঁছাচ্ছে তার পুরো ট্র্যাক গুলো বা তার পুরো ডেটা ফ্লো গুলো কিন্তু আমাদের একদম সুন্দর করে আমাদের এখানে এই 5 নম্বর ফেজে কিন্তু আমরা ট্র্যাক ডাউন করে ফেলি, মানে আমরা বুঝে গেলাম যে এইভাবে জিনিসগুলো হচ্ছে। 6 নম্বরে বলছে রেকর্ডিং কন্ট্রোল ফ্লো, এবার কন্ট্রোলটাও ইম্পর্টেন্ট। ডেটা ফ্লো, কন্ট্রোল ফ্লো এগুলো মোটামুটি আমরা আইডিয়াগুলো আমরা জানি যে অলরেডি আমাদের কিন্তু রয়েছে প্লেলিস্টে। ডিএফডি কি করে বানাতে হবে, ডেটা ফ্লো ডায়াগ্রাম, কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম, এগুলো মোটামুটি আইডিয়া আমাদের কাছে আছে। এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু জানতে হয়, তো এগুলো দিয়েই কিন্তু আমরা একটা সফটওয়্যার বানাই। তো এগুলো ট্র্যাকিং এর সময় কিন্তু যখন রিভার্সে আছি তখনও কিন্তু জানতে হয় যে কন্ট্রোল কিভাবে ফ্লো হয়েছে। অ্যানালাইজ দ্য লজিক অফ দ্য প্রোগ্রাম, হাউ ডিফারেন্ট পার্ট ইন্টারঅ্যাক্ট অ্যান্ড হাউ ডিপেন্ডেন্সিজ আর মেড, কিভাবে ডিফারেন্ট পার্টরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, লজিকটা কি জিনিস, কিভাবে ডিসিশন নেওয়া হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু এই ফ্লোটা কিন্তু আমাদের এই 6 নম্বর ফেজে কিন্তু আমাদের খুঁজে বার করা হয়। 7 নম্বরে বলছে রিভিউ এক্সট্রাক্টেড ডিজাইন, কম্পেয়ার ফাইন্ডিং উইথ দ্য অরিজিনাল গোলস অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং টু এনশিওর অ্যাকিউরেসি। যে ডিজাইনটা আমরা রিভিউ করব, মানে যে ডিজাইনটা আমরা এইসব করে পেলাম, মানে আলটিমেটলি এখান থেকে কোড দেখে, ফাংশনালিটি দেখে, স্ট্রাকচার দেখে, ডেটা ফ্লো, কন্ট্রোল ফ্লো দেখে কি পেলাম, আমরা ডিজাইনটা পেলাম, মানে আমরা সফটওয়্যারটা বানানো কিভাবে হয়েছিল তার ডিজাইনিংটা পেয়েছি। এইবার আমরা এটাকে রিভিউ করব যে আলটিমেটলি যে অরিজিনাল গোলসটা যেটা আমাদের ছিল রিভার্স ইঞ্জিনিয়ারিং, সেটা আমাদের অ্যাকিউরেসিটা কতটা এসছে, কতটা অ্যাকিউরেসিটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখে কিন্তু বুঝতে পারি, মানে এখানে রিভিউ করে বোঝা যায়। 8 নম্বর বলছে জেনারেট ডকুমেন্টেশন। এবার তো যা আমরা এই আগের যে 7খানা ফেজে যা যা করলাম, যা যা বুঝলাম, এবার এগুলোকে কিন্তু আমাদের একটা ফাইলে ডকুমেন্টেশন করতে হবে। ক্রিয়েট রিপোর্ট, ডায়াগ্রাম অ্যান্ড ম্যানুয়াল ফর ফিউচার রেফারেন্স, মেনটেনেন্স অর রি ইঞ্জিনিয়ারিং। তো আলটিমেটলি আমরা যেটা আমরা বুঝলাম একটা সফটওয়্যারকে দেখে, এবং তারপর সেখানে এখান থেকে কি করবো, রিপোর্ট জেনারেট করব, ডায়াগ্রামস জেনারেট করব, কোনো ম্যানুয়াল কিছু লেখার থাকলে সেগুলো লিখে রাখবো যাতে ফিউচারে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয়, ফিউচার ওটাকে রেফার করতে পারি, মেনটেন করতে পারি, পরবর্তীকালে চাইলে রি ইঞ্জিনিয়ারিংও করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এই স্টেপস গুলো কিন্তু ফলো করে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর যে কাজকর্মগুলো হয় বলতে পারো।
এর পরের পয়েন্টটা আছে ওয়াই রিভার্স ইঞ্জিনিয়ারিং, কেন আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং দরকার। কিছু কারণ আমরা দেখব। রিভার্স ইঞ্জিনিয়ারিং ইজ ইউজফুল ফর সেভারাল রিজন, অনেক কিছু রিজনস রয়েছে যেগুলো খুবই আমাদের সাহায্য করে। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিং ডকুমেন্টেশন, অলরেডি দেখেছি। হেল্প জেনারেট মিসিং অর আউটডেটেড সিস্টেম ডকুমেন্ট, যেগুলো আমাদের অলরেডি হারিয়ে গেছে, যেগুলো মিস হয়ে গেছে, যেগুলো নেই এখনকার দিনে, পাওয়া যাচ্ছে না, সেই ডকুমেন্টেশন গুলো কিন্তু এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিন্তু আমরা বানাতে পারি। আলটিমেটলি তুমি দেখলে এখানে আমরা 7খানা যে স্টেপ আছে, 8 নম্বর যে লাস্ট স্টেপটাই আগের স্লাইডে দেখলে যে আলটিমেটলি আমরা কি করলাম, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একটা ডকুমেন্টেশন তৈরি করলাম। মানে আলটিমেটলি আমার যে এক্সিস্টিং সফটওয়্যারটা কিভাবে কাজ করতো তার পুরো ম্যানুয়ালটা আমরা হাতে পেয়ে গেলাম। তো এটাই কিন্তু মেন কাজ এটার। এরপর তারপরে তুমি নতুন ফিচার্স অ্যাড করো, বাট এই ফেজটা না হলে তুমি তো নতুন ফিচার্স অ্যাড করতে পারবে না। তুমি যদি জানো যে কিভাবে সফটওয়্যারটা বানানো হয়েছে, তাহলে তোমরা কিভাবে এটার নতুন ফিচার্স অ্যাড করবে, এটাই হচ্ছে মেন কথা। পরের পয়েন্ট বলছে রিকভারিং লস্ট ইনফরমেশন। তো অবভিয়াসলি এক্সট্রাক্ট ইউজফুল ডিটেলস ফ্রম ওল্ড অর আনডকুমেন্টেড সিস্টেম, যেটা অলরেডি ওল্ড পুরোনো দিনের সিস্টেম বলতে পারো, আনডকুমেন্ট সিস্টেম যেগুলো রয়েছে, যেগুলো ডকুমেন্টেশন নেই, তো সেখান থেকে একটা ইউজফুল ইনফরমেশন কিন্তু তোমরা খুঁজে বার করতে পারো। এর পরের পয়েন্ট বলছে সিম্পলিফাইং মেইনটেনেন্স, হেল্প সফটওয়্যার ইজি টু আপডেট আর ইমপ্রুভ। অবভিয়াসলি আমরা যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং না করি তাহলে আমরা এক্সিস্টিং সফটওয়্যারের ব্যাপারে বুঝতেই পারবো না কিভাবে সে কাজ করছে। সেটা যদি না করতে পারি, যেটা যদি না হয়, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে ওই সিস্টেমটাকে আমরা আপডেট করতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। তো আমরা আলটিমেটলি এটা দিয়ে আমরা কি বুঝলাম, যে আমরা মেনটেনেন্স কিন্তু এটা যদি করে ফেলতে পারি, কোনো এক্সিস্টিং সিস্টেম যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করি, তাহলে যে ডকুমেন্টটা পেলাম তার মানে পরবর্তীকালে এটাকে ইজিলি মেনটেন করা যেতে পারে। কিন্তু ডকুমেন্ট পেয়ে গেছি, এবার চাইলে তুমি নতুন কোনো ফিচার্স আপডেট করো, কোনো কিছু পারফরমেন্স ইমপ্রুভ করো, যাই তুমি চাইলে করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। রিইউজিং কম্পোনেন্ট কি বলছে, allow developer take useful part from the old or existing system and reuse them in the new project। এখান থেকে একটা বড় জিনিস কি হয়, যে অলরেডি আমাদের যে ওল্ড সিস্টেমটা, তার কিছু মডিউলস ধরে নাও, পার্টস বলতে গেলে এটা তার মেশিন না যে তার পার্ট খুলে অন্য জায়গায় ব্যবহার করবো, এটা ধরে নাও কোনো লজিক সে ব্যবহার করে একটা কনসেপ্টকে কাজ করেছে, তো সেগুলোকে সেই আইডিয়াটা নিয়ে পরবর্তীকালে নতুন কোনো প্রজেক্টে সেটাকে ইউজ করতে পারে। এটা হচ্ছে মেন কথা। এটা ফাইন্ডিং হিডেন ইস্যু, যদি কোনো হিডেন ইস্যু থাকে সেটাও কিন্তু এই ফেজে কিন্তু খুঁজে পাওয়া যায়। হেল্প ডিটেক্ট বাগ, সিকিউরিটি ভালনারেবিলিটিস অর ইনএফিসিয়েন্সি, যদি কোনো বাগ ডিটেক্ট করতে হয়, কোনো সিকিউরিটি ভালনারেবিলিটিস থাকে, এগুলো কিন্তু আমরা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এগুলো সবই কিন্তু ধরা পড়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পুরো কনসেপ্টটা দেখলাম। এখান থেকে ইম্পর্টেন্ট কি কি জিনিস সেটা বলে দিই, যে রিভার্স ইঞ্জিনিয়ারিং কাকে বলে এবং তার স্টেপস, যে 7খানা যে আমরা পয়েন্টের আগের স্লাইডে দেখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ব্যবহার করা উচিত, হোয়াটস দ্য বেনিফিটস বলতে পারো, এই যে ওয়াই রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে পারো, অ্যাডভান্টেজ যদি দেয়, অ্যাডভান্টেজ অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বেনিফিটস অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং, সেখানে তোমরা এই পয়েন্টসগুলো কিন্তু লিখতে পারো। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রত্যেকটা স্লাইড এখানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা কনসেপ্টটা এখানে খুব ভালো করে বুঝতে পেরে।